দর্শক, দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় চট্টগ্রাম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজিজা হক পায়েল। সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মন্তব্য জানতে আমাদের এই অনুষ্ঠান। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই সকল বিষয় নিয়ে চট্টগ্রামের মানুষ কী ভাবছে, চলুন সরাসরি তাদের কাছ থেকে শুনি। সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় পুরো শহর। কিছুদিন আগেই এই জলবদ্ধতা নিরসনে 4 উপদেষ্টা চট্টগ্রাম পরিদর্শন করেছে। তবে এই সমস্যার শেষ হবে কিনা কি ভাবছেন আপনি? আসলে চট্টগ্রাম এই জলবদ্ধতা এবং ড্রেনেজ যে সিস্টেমটা, আমাদের এই জলবদ্ধতা দীর্ঘদিনের। আমরা যেই জায়গায় আপনি অবস্থান করছেন এর পাশেই আমরা চট্টগ্রামের প্রথম যে আবাসিক সিডিএ, সেটা এখন ডুবন্ত একটা ভাসমান সিটিতে এই চট্টগ্রাম পরিলক্ষিত হচ্ছে। যে চারিদিকে বর্ষার মৌসুমে নালা নর্দমা যেগুলা পরিষ্কার করে না, পলিথিনের কারণে এই নালা নর্দমা পানি আটকে যায়, যার ফলে আমাদের দুই দিকে 2টা খাল রয়েছে, অনেক বড় একটা মহেশ খাল, আর একটা এদিকে রয়েছে আমাদের 2টি খাল রয়েছে অনেক বড়। যে খালে একসময় আমরা দেখেছি পাহাড়ি থেকে বাঁশ আসতো, সে বাঁশ নিয়ে আসতো, নৌকা আসতো, সাম্মান আসতো, এখন সেগুলো ড্রেনে রূপান্তরিত হয়ে গেছে, যেটা এই শহরের এই পানির ভারসাম্যতা, যে পানিটা লোড নিয়ে এখান থেকে ছেড়ে দিবে, পানিটা নেমে যাবে, সেই পরিস্থিতিতে নাই। যার কারণে পুরো চট্টগ্রাম আপনি দেখেন, পাহাড় বেষ্টিত এই চট্টগ্রাম, যেখানে সমতল না, উঁচু নিচু রয়েছে, কিন্তু এই চট্টগ্রাম ডুবে যায়। আপনি মনে করেন চট্টগ্রামের যত সামনের দিকে যাবেন একটু উঁচু শহর, পতেঙ্গা থেকে আস্তে আস্তে উঁচু, কিন্তু ওইটাও ডুবে যায়। সেটার কারণ, যদি আমি একজন সাধারণ চট্টগ্রামের এই সিটি কর্পোরেশনের একজন ভোটার, সেই হিসাবে আমি মনে করি যে এখানে ব্যবস্থাপনায় যারা ছিল সিটি কর্পোরেশনের বিগত আমলে, তাদের যথেষ্ট এই জনগণের যে সেবা, সেই সেবা থেকে তারা দূরত্ব বজায় রেখে চলেছে এবং তাদের নিজস্ব ব্যাপারগুলো সবসময় তারা এগিয়ে রেখেছে। যার জন্য আজকে আমরা যারা এই সিটির ভোটার রয়েছি, আমরা এই দুর্ভোগের শিকার হচ্ছি, আমরা কষ্ট পাচ্ছি। এর কারণে নালা নর্দমা আটকে যাওয়ার কারণে এই 2টি খাল আজকে সরু হয়ে গেছে, যার কারণে মশার উপদ্রবে চট্টগ্রামে আপনি বাসায় সন্ধ্যার পরে আপনি থাকতে পারবেন না, 4টার পরে আপনি মশায় যে অবস্থা করে, সেজন্য দেখা যাচ্ছে কয়েল ইউজ করে, যার জন্য অনেক মহিলা, অনেক বাচ্চা, অনেক বয়স্ক লোক অসুস্থ হয়ে পড়ে। শুধু কারণ কি, এই যে আজকে পয় নিষ্কাশন নাই, পানি নেমে যেতে পারতেছে না। এবং দ্রুত যদি আমরা একসময় এই শহরে দীর্ঘদিন দেখেছি, শহরটা এরকম ছিল না, আজকে 15 থেকে 14 বছরের মতো হবে এই শহরটা আজকে ভাসমান সিটিতে রূপান্তরিত হয়েছে। মানে এর আগে যারা সরকারে ছিলেন বা যারা যেভাবেই ছিলেন না কেন, আপনারা যেটাই বলেন না কেন, কিন্তু তারা আসলে জনগণের জন্য কাজ করে নাই। কিন্তু এটা যদি নিরসন করতে হয়, এটা ওয়াসা রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, যেন এই যে জায়গাটা আপনি উপস্থিত রয়েছেন, এটা গণপূর্তের বিভিন্ন এদের সমন্বয় নিতে হবে। যে সমন্বয়ের মাধ্যমে আপনি রাস্তা করে গেছে, আবার ওয়াসা কেটে ফেলছে, আবার আরেকজনে আসি ড্রেনেজ করতেছে। আমাদের টোটালি হলো স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন এবং সম্মিলিতভাবে যে একটা প্রচেষ্টা, এবং এই সফলতা আপনি কখন পাবেন, যখন আপনি সব ডিপার্টমেন্টগুলোকে আপনি এক করে, এটা বছরে 2 বছরে 6 মাসে 3 মাসে যদি একটা মিটিং করে এই পর্যায়ক্রমে এই উন্নয়ন প্রকল্পের কাজগুলো আগান, তাহলে এটা একটা সলিউশন আসতে পারে। এই আশাই ব্যক্ত করছি আমি আমার পক্ষ থেকে। ধন্যবাদ। যেমনটি শুনছিলাম, আমরা এক সময় খালে নৌকা চলতো, তবে আমরা এই কিছুদিন আগে আমরা যে চিত্রটি চট্টগ্রাম নগরে দেখেছি, আমরা দেখেছি রাস্তার উপর বর্ষা হলেই নৌকা চলতো। তো চট্টগ্রামবাসী একটাই আবেদন করছে, নৌকা যেন খালেই চলে, রাস্তায় যেন নয়। আমি এখন আরেকটি প্রশ্ন করব। আমরা দেখেছি চট্টগ্রামে ইন্ডিয়া, পাকিস্তান এবং মিয়ানমার থেকে দফায় দফায় চাল এসছে, তারপরও চাল খালাসও হয়েছে, তারপরও চালের যে ঊর্ধ্বগতি, এটা নিয়ে আপনি কি ভাবছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় থাকার পরে বিভিন্ন দেশ থেকে চাল ডাল যা কিছুই আসছে, এদের একটা বড় সিন্ডিকেট তৈরি করে রেখেছিল তারা।
যে কারণে এখনও পর্যন্ত দেশের মানুষ ওই হয়তো সরকার পালিয়ে গেছে, তার সাথে তার মন্ত্রী এমপিরা পালাইছে, কিন্তু তাদের সিন্ডিকেটটা এখনও পর্যন্ত রয়ে গেছে, বাংলাদেশের মধ্যেই রয়ে গেছে। ওই সিন্ডিকেটটা যতক্ষণ পর্যন্ত আমরা একেবারে বিলীন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে আমাদের এই চালের দাম কমবে। যতক্ষণ পর্যন্ত একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার, মানে মানুষের ভোটের অধিকার পাওয়ার মতো এরকম একটা সরকার যতক্ষণ পর্যন্ত দলীয় একটা সরকারের আওতায় এই দেশটা আসবে না, ততদিন পর্যন্ত আমার মনে হচ্ছে না যে এটার কোনো সলিউশন হবে। ধন্যবাদ। আপনি কি মনে করছেন এই চালের ঊর্ধ্বগতি নিয়ে আপনি কি মনে করছেন? মনে করছি যে চাউলের দাম আরও কমানো দরকার, কারণ সাধারণ মানুষ অনেকে আছে দিন আনি দিন খায়, তো ওদের আসলে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে এখন বর্তমানে। তো ওই ক্ষেত্রে যদি চাউলের দামটা আরও কমানো হয় তাহলে সাধারণ মানুষ অনেক সুবিধা হবে ওদের জন্য, মানুষেরও অনেকটা দুর্ভোগ কমতে এই জিনিসটা। ওয়াসার বড় একটি সমস্যা পানি নেই, তবে বিল আছে। এই ভুতুরে বিল নিয়ে আপনি কি ভাবছেন? ধন্যবাদ। ওয়াসার এই ভুতুরে বিল এটা হচ্ছে যে আপনার বিগত যে স্বৈরাচার সরকার ছিল, তারা প্রতিটা সেক্টরে আপনার ওয়াসা বলেন, আপনার গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, প্রত্যেকটা জায়গায় এই ভুতুরে বিল আসতো। আপনার তারা পালিয়ে গেছে ঠিকই, এখনও ওই তারা যে সেট আপটা করে গেছে ভুতুরে বিলের, ওইটা এখনও রয়ে গেছে। ওটার সাথে জড়িত থাকে তাদের ইঞ্জিনিয়াররা জড়িত থাকে, প্রত্যেকটা সেক্টরে মনে করেন ওয়াসারের চেয়ারম্যান জড়িত থাকে, সবাই জড়িত থাকে। এটা দুর্নীতির একটা অংশ। এই ভুতুরে বিলটা এটা মনে করেন একমাত্র দলীয় একটা সরকার আসতে হবে, তারা হয়তো এটা ঠিক করতে পারবে। যেমন তাদের তারা পতনের আগে আরেকটা নতুন একটা এরা প্রকল্প চালু করে গিয়েছে, সেটা নিয়ে কয়েকদিন আগে একটা মিটিং হয়েছে ওয়াসাতে, আমি ছিলাম ওখানে ওই পয় নিষ্কাশন, যেটা এই বাথরুমের সোয়ারেজ যেটা ময়লা পাইপ লাইনের মাধ্যমে নিয়ে যাওয়া হবে। তখন সেখানে আমি প্রশ্ন করলাম এটার কি বিলে কোনো বিল নেওয়া হবে কি না। তো ওনারা বলল যে এই অবশ্যই বিল নেওয়া হবে। ওয়াসার যদি 500 টাকা মাসে পানির বিল আসে, এটার আসবে দ্বিগুণ, 1000 টাকা আসবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এটা মহা একটা দুর্নীতির একটা প্রকল্প নতুন করে চালু করছিল। তার মধ্যে বেশি দিন তারা তো ওইটা বাস্তবায়ন করতে পারে না, চলে গেছে। এখনও এটা কাজটা চলমান আছে। কিন্তু এই যে 500 টাকা 1000 টাকা অনেকে এই ভুতুরে বিল যেটা বলছেন, ওইটা দিতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত এই ফ্যামিলি, আমরা যারা মধ্যবিত্তে আছি। তার মধ্যে আবার আরেকটা নতুন একটা ধান্দা চাপিয়ে দিল, কি পয় নিষ্কাশন। কেন আমার জন্মের পর থেকে আমরা পয় নিষ্কাশন, আমরা 10 বছরে আমার এই সেফটি যেটা ময়লার টাঙ্গিটা, সেফটি টাঙ্গিটা, ওইটা পরিষ্কার করতে 10 বছর পর আমার লাগে 10,000 টাকা। তাহলে এখন যদি 500 টাকা পানির বিল আসে, এটা আসবে 1000 টাকা, তাহলে 1 বছর 12,000 টাকা, তাহলে 10 বছর কত হাজার টাকা। এটা তো জনগণের জন্য এটা কোনো কাজে আসবে না। এটা একটা দুর্নীতির, এটা একটা বড় একটা প্রকল্প। দুর্নীতি আত্মসাৎ করার জন্য, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করার জন্য এটা প্রকল্পটা হাতে নিয়েছিল। এটা আমাদের প্রয়োজন নাই যদি বিলটা নেওয়া হয়। আমরা এতক্ষণ শুনছিলাম ভুতুরে বিলের কাহিনী। কিছুদিন পর পর ভুতুরে বিল নেওয়ার জন্য যে ফাঁদ পাতে এই সংস্থাগুলো, সেগুলো নিয়েই বলছিল সাধারণ জনগণ। এখন একটু আমরা জানতে চাইব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অথবা সিডিএ রাস্তা নির্মাণের পর আবার ওয়াসা অথবা অন্যান্য গ্যাস ডিস্ট্রিবিউশন রাস্তা খনন করাটা আপনি এটা কতটুকু যৌক্তিক বলে মনে করছেন? আসসালামু আলাইকুম। আমি মনে করি এটা কোনো যৌক্তিক না। রাস্তা যখন সিটি কর্পোরেশন থেকে রাস্তা মেরামত করে, কিছুদিন পর ওয়াসার জন্য, না হয় ওয়াইফাই লাইনের জন্য, ড্রেনের জন্য রাস্তাটা কী করে নষ্ট করে ফেলে, তো সাধারণ মানুষ এটা বোকানদের হয়ে থাকে। আমি একটু জানতে চাইব, এখন বর্তমানে চট্টগ্রামে সারা দেশে যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে সংসার চলছে কিভাবে? সংসার চালাতে তো হিমশিম খাইতে হচ্ছে। একজনের কামাইতে মনে করেন বাচ্চাদের লেখাপড়া করেতে হিমশিম খাচ্ছে, তারপরে তার অসুস্থতা লেগেই আছে। তা আমরা চাইতেছি দেশের ভিতরে সবাই একটু স্বাভাবিকভাবে চলাফেরা করুক এবং কি সব কিছুই নিয়ন্ত্রণে আনুক।
এইটাই চাহিদা মানে এখন বর্তমানে যে আছেন ওনাদের কাছে এইটাই চাহিদা। আমরা যারা মধ্যম ফ্যামিলি ওদেরই হিমশিম খাইতে হচ্ছে, বাচ্চাদের লেখাপড়া চালাইতে হচ্ছে, তারপর আপনার ঘরের সংসারের আর যে আপনার ইত্যাদি এগুলো বাড়তি তরকারির যে দাম ওইগুলো নিয়ে ইয়ে করতেই আমাদের সংসারে হিমশিম খাই যাচ্ছে। একজনের কাজ দিয়ে তো চলতেছে না। আমরা চাইতেছি আমরা আশেপাশে যারা আছে এরা সহ যেন আমরা ভালোভাবে চলতে পারি, আমাদের এটাই চাহিদা, আর কোনো কিছু নেই। এই যে কোটা বিষয়টা আপনি একটু খেয়াল করবেন। দেখুন, মানে যে ছাত্রটা আপনার 150 অথবা 60 পেয়েছে বা 170 পেয়েছে, সে ছেলেটা কিন্তু মেডিকেলে ভর্তি হতে পারেনি। কেন? কোটার জন্যই। যে ছেলেটা 130 অথবা 132 পেয়েছে, সে চান্স পেয়ে গিয়েছে। তো তাহলে আমরা বুঝলাম, মানে দেখতে পাচ্ছি আসলে আমরা কোটা আন্দোলন কেন করেছিলাম? বৈষম্যটাকে দূর করার জন্য। আসলে কি আমাদের বৈষম্যটা দূর হয়েছে? আসলে আমাদের বৈষম্য দূর হয়নি। কোটা সিস্টেমটা চালু থাকুক, সেটা 2টা অথবা একটা সেক্টরে থাকুক, যেমন হচ্ছে আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা প্রতিবন্ধী। কিন্তু আমরা যদি দেখি আপনার পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, আমরা চাই এই কোটাগুলোকে একদম পুরোপুরি নির্মূল করে দেওয়া হোক। কিন্তু পিছিয়ে পড়া এবং ক্ষুদ্র জনগোষ্ঠী কোটাটা টিকে থাকুক, সেটা আপনার 1% অথবা 2% হতে পারে। এই জন্য আমরা চাই, যেহেতু জুলাই আগস্ট আন্দোলনে এতগুলো মানুষ মারা গিয়েছে, ছাত্র বলুন, জনতা বলুন, সবাই একাধারে মানুষ মারা গিয়েছে, সেখানে আসলে সার্থকতাটা কি আসলেই হলো? তাই আমরা চাই অনীতিবিলম্বে কোটা সিস্টেমটা বাতিল করা হোক, শুধু 2-1টা কোটা রাখা হোক। তো আমরা সাধারণ জনগণ চাই সেটা একটা পুরো দমে সংস্কারটা হোক, সবগুলো কোটা বাতিল করা হোক, শুধু ক্ষুদ্র জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটাটাকে রাখা হোক। চট্টগ্রামে দিন দিন বেড়ে চলেছে যানজটের কারণে ব্যাঘাত ঘটছে কর্মঘণ্টায়। সেক্ষেত্রে আপনার মন্তব্য কি, কেন বাড়ছে এই যানজট? দেশ টিভিকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু আমাকে একটা প্রশ্ন করেছেন যানজট নিয়ে। আমি প্রথমেই বলবো যে হারে মানুষ বেড়েছে, সেই হারে যদি গাড়ি ঘোড়ার দিকে আমরা তাকাই, পরিবহন জগতের দিকে যাই, তাহলে এখানে বৈধতাভাবে যে গাড়িগুলি চলে তার সংখ্যা খুবই সীমিত। কিন্তু অবৈধ গাড়ি যেগুলি এই পরিবহন জগতে আমরা দেখি, তার ভিতরে আমি নাম বলতে গেলে অনেক গাড়ি অবৈধভাবে বাজারজাতকরণ করা হচ্ছে এবং সরকার ঠিকই ট্যাক্স নিচ্ছে, কিন্তু যখনই এটাকে নিয়ে আপনাদের সাংবাদিক বৃন্দ, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া যখন প্রশ্ন করতে যায়, তখন তারা এড়িয়ে যায়। অর্থাৎ অবৈধ যে গাড়িগুলি আছে, এটা সর্বপ্রথম যানজটের একমাত্র কারণ। এটা আমরা একাধিকবার পুলিশ কমিশনার মহোদয়কে বলেছি, মিটিং করেছি এবং মাননীয় মেয়র মহোদয়কে বারংবার বলেছি যে চট্টগ্রাম শহরে অবৈধ গাড়িগুলি যদি উৎখাত করে দেওয়া হয় তাহলে যানজট একেবারেই নিরসন হবে। এটা আমরা একাধিকবার বলেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো এটার কার্যক্রম আমরা ফলপ্রসূ কোনো আলোচনা করেও তার ফলাফল আমরা পাইনি। আর এদিকে দ্বিতীয়ত ফুটপাতের কারণে অনেক যানজট লেগে থাকে। যেমন আমি যদি বলতে যাই, আপনার দেওয়ানহাটের মোড়ে আপনারা যদি ওখানে একটু লক্ষ্য করেন যে আশপাশে গাড়ি পার্কিং, যেটা খুব দামি দামি গাড়িগুলি, ল্যান্ড ক্রুজার থেকে শুরু করে দামি গাড়িগুলি এপার ওপার মেরামত করা হচ্ছে। তাহলে মেইন রাস্তা যেটা ভিআইপি রোড, চট্টগ্রাম শহরের ভিতরে ভিআইপি রোড হচ্ছে দেওয়ানহাট থেকে বারেক বিল্ডিংয়ের মোড় পর্যন্ত, অর্থাৎ আগ্রাবাদ এলাকা আছে বাণিজ্যিক এলাকা। তো তার পাশেই হলো আপনার দেওয়ানহাটের মোড় থেকে বারেক বিল্ডিংয়ের মোড় পর্যন্ত, এদিকে আপনি দেখবেন হাজার হাজার গাড়ি মেইন রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে। কিন্তু এটা যদি আমরা প্রতিবাদ করতে যাই, ওখানে যে দেখি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিরা, বড় বড় নামি দামি লোকজন ওখানে গাড়ি নিয়ে গিয়ে ওখানে মেরামত করে। আপনারাও ওখানে গেলে দেখতে পারবেন নিজ চোখে। এটা আমার শুধু বানোয়াট কথা না, আমরা অনেকবার বলেছি এই কথা। তো এই যে ফুটপাতের কারণে যানজট হচ্ছে, অবৈধ গাড়ির কারণে যানজট হচ্ছে, এই যে অবৈধ ব্যাটারি চালিত রিক্সার কারণে যানজট হচ্ছে, যেগুলি একেবারে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এই অবৈধ যে ব্যাটারি গাড়িগুলি চট্টগ্রাম শহরের রাস্তাঘাটে চলছে, এটা সম্পূর্ণ আগে যেখানে 2-4টে গাড়ি থেকে এখন থেকে হাজার হাজার গাড়ি এই গাড়ি চলে আসছে। ওই দিন মাননীয় মেয়র মহোদয়ের সাথে খেলার মাঠে, জহুরুল হক মাঠে আমরা খেলা দেখতে যাচ্ছি, ওইখানে দূরপাল্লার গতিতে
প্রাইভেট কারের সাথে পাল্লা দিয়ে অবৈধ ব্যাটারি চালিত গাড়ি মেয়র সাহেবের গাড়ির সামনে পড়েছে। উনি গাড়ি থামিয়ে বলেছে যে এই গাড়ির কি আমাদের গাড়ির সামনে দিয়ে তোমাদের গাড়ির জন্য তো আমরাও চলতে পারতেছি না, এটা আমি নিজেই ছিলাম সেই গাড়ির পিছনে। যে এরকম যদি বলতে যাই অনেক সময় লাগবে। তা মূলত অবৈধ ব্যাটারি চালিত রিক্সা না, শুধু অবৈধ অনেক গাড়ি আছে, নাম কয়টার বলবো, 10 থেকে 12টি গাড়ি আছে অবৈধ এই শহরে, এগুলি বন্ধ করতে হবে। আর যেগুলি গাড়ির পারমিশন আছে সেগুলিও নিয়ন্ত্রণ করতে হবে। যারা আপনার পুলিশদের ভিতরে আবার এই যে গ্রাম গাড়ি সিএনজি, এই গাড়িগুলি পুলিশের ভিতরে অনেকের গাড়ি আছে, টোকেন দিয়ে এই গাড়িগুলি চালায়। আপনার ওখানে মাসোয়ারা একটা নেয়, এই টোকেনের মাধ্যমে এই গাড়িগুলি চলে। অর্থাৎ এমন একটা জায়গায় লোক সেটিং করে রেখেছে যেখানে ওই পর্যন্ত গাড়ি গিয়ে থামবে, আবার ভিতরে চলবে, বাইরের মেইন রাস্তায় কিছু কিছু জায়গায় চলবে না। আবার রাত 8টার পরে অবৈধভাবে একেবারে গাড়িগুলি সারা শহরে চলতেছে। ইভেন আমি এয়ারপোর্টে একটা কাজে যাচ্ছিলাম, সেইখানে দেখি যে একটা অবৈধ ব্যাটারি চালিত রিক্সা ফ্লাইওভার থেকে এয়ারপোর্টে গিয়ে নেমেছে। এটা আমার মোবাইলে আছে, আপনারা যদি ধারণ করেন আমি দেখাতে পারবো। তাহলে অবৈধ শুধু এই যে যানজটের কারণ আমি তো অনেকগুলি বলতে পারি, কয়টার কথা বলবো? অন্তত যেগুলি বললাম আপনাদের কাছে আমার জোর দাবি, এগুলো ফলাও আকার একটু প্রচার করবেন, তাহলে ইনশাল্লাহ এই যানজট থেকে আমরা মুক্তি পাবো। এবং আমরা সাধারণ জনগণ যারা আমরা গাড়িতে চড়তে পারি না, হাঁটতেও পারি না রাস্তায় যানজটের কারণে, আমরা যাতে একটু নিরাপদে হাঁটাচলা করতে পারি। অনেক অসুস্থ লোক রাস্তা থেকে ধীর গতিতে হাঁটাচলা করে, তাদের উপর থেকে গাড়ি প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এই যানজটের কারণে। তাই আমি বিশেষ করে আপনাদের কাছে দেশ টিভিকে ধন্যবাদ জানাই, আমার কাছ থেকে যে যানজটের সাক্ষাৎকারটা নিয়েছেন, এটা যদি একটু ভালোভাবে প্রচার করেন আমি খুশি হব। ব্যক্তিগতভাবে আমাদের যারা যানজট নিরসনের জন্য সবসময় কাজ করে তারাও বেশি খুশি হবে এই সংবাদটা প্রচার করে। সবজির বাজারটা একটু কমে যাওয়াতে একটু স্বস্তি পেয়েছি, বাট শুকনো বাজারটা একটু নাগালের বাইরে। চালের দাম, ডালের দাম, তারপর হচ্ছে আপনার তেল, মাছ মাংস তো মানে ক্রয় ক্ষমতার বাইরে, বুঝলেন না? তো এর পিছনে যাদের মানে দুষ্ট হাত রয়েছে, সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটটা যতদিন পর্যন্ত আপনার এই মানে ভাঙতে না পারবে ততদিন পর্যন্ত আমরা মানে কষ্ট পাইতে থাকবো, এটাই মনে করি। তেলের তেলেস্মাতি কিন্তু এখনও কমেনি। তেলের এই তেলেস্মাতির কারণ কি জানতে চাইবো। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে বর্তমান ইন্টিরিম গভর্নমেন্ট আসছে, এই অবস্থার মধ্যে আবার বাংলাদেশ এনবিআর যেভাবে ট্যাক্সের হার বাড়িয়ে দিয়েছে, এরপরে যে আগের যে ফেসিস সরকারের যে বড় বড় বিনিয়োগ, যেমন অ্যাসালম গ্রুপ, সিটি গ্রুপ, তারপর আপনার আরও অন্যান্য যারা গ্রুপ আছে যারা তেল বিজনেসের সাথে রিলেটেড ছিল, বসুন্ধরা গ্রুপ, তারা এই সিন্ডিকেটটা পুরাটাই এই দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্যই তেলের যে সিন্ডিকেটটা তারা এখনও কিন্তু দোষর হিসাবে কাজ করছে। সেজন্যই তেলের বিষয়টা ঊর্ধ্বগতি এখনও কোনো সমাধান আসেনি। সেজন্য সেই কারণেই আমাদের দেশের জনগণ তেলের যে সিন্ডিকেটগুলো, এগুলো যদি না ভাঙে, এই বর্তমান গভর্নমেন্ট যদি এগুলোর বিরুদ্ধে সোচ্চার না হয়, তাহলে আমরা ভোগান্তিতে পড়েই থাকবো। সেজন্যই তেলের আসলে ঊর্ধ্বগতি। এরপরে আপনি আসেন এই যে অন্যান্য যে বর্তমান পরিস্থিতিতে মানুষ তো খেতেই পারে না, ব্যবসা বাণিজ্যের তো খুব কঠিন পরিস্থিতি, তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড যে হুট করে কারোর সাথে কথা না বলে, কোনো সংস্থার সাথে কথা না বলে হুট করে যে ট্যাক্সের রেশিওগুলো বাড়িয়ে দিল। আর বুঝলাম আমি কামাই করি, আমার দৈনিক ইনকাম ধরেন 500 টাকা, কিন্তু আমার নিচে যারা আছে তারা কি এই ট্যাক্সটা দিতে পারবে? তার উপর 15%। একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, সে কি পারবে? হ্যাঁ, আপনি ট্যাক্স বাড়ান, সকল শ্রেণীর মানুষকে নিয়ে বসে আপনি সবার মতামত নিয়ে আপনি একটা নির্দিষ্ট স্কেল করেন যে এই জনগণের এই ইনকাম এত, ওর পক্ষে এই রেশিওটা করেন। কিন্তু আপনি গণহারে একজন মানুষের উপর ট্যাক্স করে দিলেন, সেজন্য তো আমি এটাকে কোনোভাবেই সাপোর্ট করি না। আমি যেহেতু আমিও একজন কাস্টমস রিলেটেড কাজ করি, তো আমার কাছে এটা খুব দুঃখজনক লাগছে। তো আর সিন্ডিকেট যেটা বললেন তেলের, এটাকে অবশ্যই খুব আমাদের যে প্রধান উপদেষ্টা বর্তমান ডক্টর ইউনূস সাহেব মহোদয়, ওনারা যদি এটাকে কঠোরভাবে পদক্ষেপ না নেয়, সবার সাথে না করে, তাহলে তেলের এই যে তেলেস্মুতি বলতেছে, যে সিন্ডিকেট বলতেছে, এটা কখনো ভাঙা সম্ভব
হবে না। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি তো কাস্টমসে আছেন, তো সেই ক্ষেত্রে আমরা যে সিন্ডিকেটের কথা শুনছি, এই সিন্ডিকেট ভাঙার জন্য কি করণীয় বলে মনে করছেন? আমি আমার মতামত থেকে বলতেছি, আমার এথিক্স থেকে বলতেছি যে আসলে ওই যে বললাম আপনাকে, সকল শ্রেণীর মানুষকে নিয়ে তো আর এটা সিন্ডিকেট ভাঙানো যাবে না। যারা এই সিন্ডিকেটের মূল হোতা তাদের সকল, যারা আমাদের এনবিআর আছে, আমাদের FBCCI আছে, আমাদের কাস্টমসের আরও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তারপর আপনার তেলে যারা জড়িত তারাও আছে, সবাইকে নিয়ে বসে এই আমাদের দেশের জনগণের জন্য যেটা করা দরকার, সিন্ডিকেটটা কিভাবে ভেঙে ফেলা যায়, সেই এখন তো আর ফ্যাসিস্ট সরকার নাই, আছে সবাই পলাতক, তাহলে এখনও কেন সিন্ডিকেট থাকবে? তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ না কেউ আছে, সেটা হয়তো আমরা জানি না। সরকার সেটাকে সঠিকভাবে পদক্ষেপ নিলে অবশ্যই, প্রশাসন আসুক, আরও আমাদের আর্মিরা আছে, সেনাবাহিনীরা আছে, সবাই এসে বসে এটাকে কীভাবে কনসাল্ট করা যায় করে একটা সঠিক সমাধান খুব দ্রুত দরকার। নাহলে আমরা আমাদের দেশের জনগণ এবং এই যে বর্তমান যে ইন্টিমেন্ট গভর্নমেন্ট কোনো সংস্কারেই কাজে লাগবে না। আসলে মূলত একটা দেশের সংস্কার বলতে কি বোঝায় জানেন? আমার মনে যে অর্থনৈতিক অবস্থাটাকে ঠিক রেখে বাকি সব কিছু করে। আমার ফান্ডামেন্টাল ইস্যুগুলো আমি পাচ্ছি না, তাহলে সংস্কার এখানে কোথায়? অতি দ্রুত একটা সংস্কার করার প্রয়োজন। জানুয়ারি মাস প্রায় শেষের দিকে, এখনও চট্টগ্রামে বিভিন্ন স্কুলে এসে পৌঁছায়নি মাধ্যমিক থেকে শুরু করে অন্যান্য ক্লাসের বই। এই বিষয়ে আমার প্রশ্ন, কি হবে ভবিষ্যৎ প্রজন্মের মেধার? আপনি কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে, দেশ টিভিকে ধন্যবাদ। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। শিক্ষা, সে শিক্ষা হলো যে বিগত সরকার শিক্ষাকে একটা ড্যান্স নাচ গানের ভিতরে নিয়ে গেছিল। ছাত্র নাচতো, শিক্ষকও নাচতো, ম্যাডামও নাচতো। আমি আগ্রাবাদ সরকারি কলোনি, আপনার এইদিকে একটা বয়েজ শাখা আছে, এদিকে একটা গার্লস এবং কেজি শাখা আছে। আমি দীর্ঘ 10 সাল থেকে, এই রিসেন্টলি আমি মেম্বার নাই, তো আমি দেখেছি শুরু থেকে স্কুল অনেক ভালো চলেছে, অনেক সুন্দর চমৎকার চলেছে। তো সাময়িক অসুবিধার জন্য, কারণ এটা হলো সাময়িক অসুবিধা, এই বইগুলো ছাপা হতো ইন্ডিয়ায়, যেখানে বিভিন্ন রকম জিনিস দেখা যেত, যেটা আমাদের এই বই থেকে আমাদের যে মূল স্ট্রাকচার বইয়ের, যে আমাদের মুসলিম কান্ট্রি হিসাবে আমরা এই দেশের সবার বসবাস, এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, আদিবাসী আছে, মুসলিম আছে, কিন্তু এটা সমন্বয় করে আগে আমাদের পাঠ্যপুস্তক প্রণয়ন করা হতো। তো বিগত যে সরকার ফ্যাসিস্ট ছিলেন, তারা ইন্ডিয়া ছাপাখানা, আমাদের দেশে ছাপাখানা কি রয়নি ম্যাডাম? নিশ্চয়ই আছে, অনেক ছাপাখানা রয়েছে, এই দেশের আপামার জনগণের যে চাহিদা মেটাবার জন্য যথেষ্ট রয়েছে। তারপরে এই বইগুলা পার্শ্ববর্তী দেশ ভারতে ছাপাইতো এবং ছাপাখানা থেকে আসতো। ঠিকই আমরা ডিসেম্বরের আগেই বই পেতাম, তাও আমরা বই উৎসবও করেছি। আমি যখন ম্যানেজিং কমিটিতে ছিলাম সদস্য হিসাবে, পরিচালনা পরিষদের অনেক বই উৎসব করেছি, কিন্তু বইয়ের ভিতরে আসলে বাস্তব যে আমাদের যে স্পিডটা, লেখাপড়ার যে স্পিড, সেটা ছিল না। সেক্ষেত্রে এখন অলরেডি আমি আজকে খবর নিয়েছি ক্লাস 10-এর বই চলে এসেছে। পর্যায়ক্রমে হয়তো আপনি আরেক মাসের ভিতরে আপনি পুরো বই পেয়ে যাবেন, কারণ যেই বইগুলো পুনরায় নতুন করে ক্যারিকুলামের ভিতরে এটা প্রবেশ করে এই বইগুলা, কারণ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সর্বসাধারণের এই দেশ যখন দ্বিতীয় মানুষ মুক্তি পেয়েছে 5ই আগস্টের পরে, সেক্ষেত্রে এটা লেখাপড়ার ব্যাপার, এটা পাঠ্যপুস্তকের ব্যাপার, সেখানে কোনো ভুল হচ্ছে কি না বা সব কিছু নিশ্চয়ই যে ইন্টারনাল গভর্নমেন্ট রয়েছে তারা সেটা মাথায় রেখেছে। কারণ এই দেশে মিনিমাম আপনি 1.5 কোটির উপরেই বাচ্চা রয়েছে যারা লেখাপড়ায় বই পাচ্ছে না। আমরা আশা করি অতি দ্রুতই এটা সমাধান হবে, এবং যদি একটু সময়ও লাগে তারপরও এটা মেনে নেওয়া আমাদের জন্য ভালো। কারণ আমার ছেলে এবার পরীক্ষার্থী, একটা ছেলে অনার্সে পড়ে, আরেকটা ছেলে পরীক্ষার্থী, সেই স্কুল বন্ধ করে দিয়েছিল। বলছে বাবা কি পড়বো, স্কুলে তো পড়া হয় না, লেখা হয় না। অনেক অভিভাবক আমাদেরকে বলতো ভাই এটা কি হয়েছে। তো একটা মেধাশূন্য যদি জাতি গঠন করতে হয়, যে ফ্যাসিজম যে কাজ করেছে, সে রাষ্ট্রকে ধ্বংস করতে গেলে কী হয়, তারা সর্বপ্রথমেই টার্গেট নিয়েছে যে এই পাঠ্যপুস্তককে পরিবর্তন করে একতরফা ওদের মন গড়া লেখাপড়া কারিকুলাম বাচ্চারা নিয়ে যেত, রান্না করে বাচ্চারা নিয়ে যেত। আমরা তো একসময় দেখেছি আমার ভাই বোন আপনারা বা যারা ছিল তারা নিজের মাঠ থেকে শিখতো। তো একটি শিক্ষক মা বাবার চেয়ে মোটেও কম নয়, বাবা মার দ্বিতীয় ছায়া।
সেই ছায়াকে নষ্ট করে ফেলেছে, আমাদের সন্তানদেরকেও নষ্ট করছে। সেখান থেকে আমাদের কামব্যাক করতে আমাদের হয়তো একটু সময় লাগবে, হয়তো আরেকটি মাস লাগবে। নিশ্চয়ই আমরা আশা করি এই সরকার এটা দ্রুত ব্যবস্থা নেবে, আমাদের সন্তানরা আবার মনোযোগী হবে, স্কুলে যাবে। অলরেডি স্বতঃস্ফূর্তভাবে বই না পেলেও বাচ্চারা প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে এবং গভর্নমেন্টের একটা রুলস এবং নিয়ম অনুযায়ী ওরা বই না থাকলেও ওরা অনলাইনে লেখাপড়া কালেক্ট করে ওদেরকে লেখাপড়ার ব্যবস্থা করছে এবং প্রতিনিয়ত আপনি যাবেন যে কোনো স্কুলে উপচে পড়া ভিড় রয়েছে, বাচ্চাদের ক্লাসে উপস্থিতি রয়েছে এবং আমরা চাই এই সরকার এটা দ্রুত সমাধান করবে। এটা হলো জোর দাবি আমি একজন অভিভাবক হিসাবে, এবং এটা যদি আমাদের বাচ্চারা দীর্ঘদিন যে লেখাপড়ায় সে সমস্যায় পড়েছে সেই সমস্যাটা সমাধান করে পাঠ্যপুস্তক প্রণয়ন করুক। ধন্যবাদ আপনাকে। সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয় নিয়ে সাধারণ মানুষের মন্তব্য শুনছিলাম এতক্ষণ। আজ এখানেই শেষ করতে হবে। আবারও চট্টগ্রাম থেকে আপনাদের সাথে সংযুক্ত হব এবং সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মন্তব্য জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।